আইলিভ ইনস্টিটিউটের আরও একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের ইতিহাস স্যার চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ক্লাসে। এর আগে আমি তোমাদের কম্পারেটিভের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো। আমি আজ চলে এসেছি আরো একটা এইরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে, যেই টপিকটার নাম দ্য রিভল্ট অফ 1857। ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর, অর্থাৎ 1757 সাল থেকে ঠিক 100 বছর পর ভারতের ইতিহাসে সংগঠিত হয়েছিল দ্য গ্রেট রিভল্ট অফ 1857। কারণ আমরা যদি দেখি তাহলে আরো এক্সটেন্ড করলে দেখব যে ভারতের ইতিহাসে ব্রিটিশ শাসনকাল এক্সটেন্ড হয়েছিল 47 পর্যন্ত। তাহলে 1757 থেকে 1857 এই 100 বছর এবং 1857 থেকে 1947 এই 90 বছর, অর্থাৎ টোটাল এই 190 বছরের ব্রিটিশ শাসনের ইতিহাসে জলবিভাজিকা বা ওয়াটার সেট ছিল কিন্তু রিভল্ট অফ 1857। এখানে বলে রাখা ভালো যে প্রথম 100 বছরের শাসন কিন্তু করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর পরের 90 বছর কিন্তু ভারতে শাসন করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, চলে আসো। আমি এই পুরো বিষয়টা একদম সুন্দর নোটের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ক্লাসটা দেখার সাথে সাথে আমি চাইবো তোমরা সেই নোটের স্ক্রিনশট নিয়ে নেবে, যেটা কিন্তু আপকামিং যে কোনো এক্সামে তোমাদের কিন্তু যথেষ্ট সহায়তা করবে। প্রথম রিভল্ট পড়তে গিয়ে আমরা যে টপিকটা দেখব সেই টপিকটা হলো কজ বা রিভল্ট অফ 1857 এর কারণ, যেখানে আমি অনেক কারণের মধ্যে 4টে কারণকে আলাদা করে নিয়েছি। তার মধ্যেও কিছু নির্দিষ্ট কারণকে বেছে দিয়েছি। কি, প্রথমেই আমি রাজনৈতিক কারণের মধ্যে রেখেছি ডকট্রিন অফ ল্যাপস বা শর্ত বিলোপ নীতিকে। ভারতের অন্যতম একজন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির একটা গুরুত্বপূর্ণ অ্যাগ্রেসিভ পলিসির নাম এই ডকট্রিন অফ ল্যাপস, যার দ্বারা তিনি প্রথম দখল করেছিলেন সাতারা স্টেটকে। দ্বিতীয়ত, শুধু সাতারাতেই নয়, একে একে নাগপুর, ঝাঁসি, উদয়পুর একের পর এক দেশীয় রাজ্য দখল করা হয়েছিল এই ডকট্রিন অফ ল্যাপসের দ্বারা। দ্বিতীয়ত, ডালহৌসির দ্বারাই দখল করা হয়েছিল 1856 অবধ বা অযোধ্যা। সেখানে কারণ কিন্তু ডকট্রিন অফ ল্যাপস নয়, সেখানের মূল কারণ ছিল মিসরুল বা কুশাসন। তৃতীয় গুরুত্বপূর্ণ পলিটিক্যাল কারণ হলো ডালহৌসি কি করেছিলেন না, লাস্ট পেশোয়া, যার নাম আমি লিখে দিয়েছি দ্বিতীয় বাজিরাও, তার যিনি অ্যাডপ্টেড সন, অর্থাৎ যাকে ইতিহাসে আমরা নানা সাহেব নামে চিনি, তার পেনশন বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ এই দমনমূলক কারণগুলো কিন্তু রিভল্ট অফ 1857 এর রাজনৈতিক কারণ রূপে দেখা গেছিল। ইকোনমিক কারণের মধ্যে আমি বেশি আলোচনায় যাইনি, 3টে পয়েন্টকে বেছে নিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হলো কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষির বাণিজ্যিকীকরণ,
ইংরেজদের ভারতে আসা এবং ভারতে আসার পর ভারতের যে কৃষি তাতে বাণিজ্যিকীকরণ যে পণ্য তার উৎপাদনের উপর জোর দেওয়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন। ব্রিটিশরা ভারতের আসার পর শিল্পায়নের বিপরীত অবস্থার সৃষ্টি হলো, যাকে আমরা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন বলছি। ফলে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারিগর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লাস্ট পয়েন্ট হলো ড্রেন অফ ওয়েলথ, যেটা প্রথম দিয়েছিলেন ভারতের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা দাদা ভাই নাওরজি। তিনি বললেন যে ভারতীয়দের এই দারিদ্র্যের মূল কারণ ব্রিটিশ সরকারের ড্রেন অফ ওয়েলথ পলিসি। কেন? মানে ড্রেনের জল যেমন একদিকে যায় পেছন দিকে আসে না, ঠিক সেইভাবে ভারতের যে ওয়েলথ ড্রেনের মতো ভারত থেকে কোন দিকে চলে গেছিল? ইংল্যান্ডের দিকে, যাই ছিল ভারতীয়দের এই যে গরিবী তার মূল কারণ। অতএব এই কারণগুলো ডিনোট করছে যে কেন ভারতীয় জনগণের মনে ক্ষোভের জন্ম হচ্ছে এবং তারা একটা রিভল্ট বেছে নিচ্ছে। যেখানে সোশ্যাল কারণের মধ্যে দেখেছি প্রথম কারণের নাম হোয়াইটম্যান বার্ডেন। এটা একটা থিওরি, যে থিওরিটা দিয়েছেন রুডিয়ার্ড কিপলিং। তিনি মনে করেন শ্বেতাঙ্গদের মূল দায়িত্ব যারা কৃষ্ণাঙ্গ অর্থাৎ ভারতীয়দের এদের শিক্ষিত করা, সভ্য করা, মানুষ করা। সেই জন্য তারা ভারতে এসেছে তাদের উপনিবেশ স্থাপনের জন্য। অতএব এর দ্বারা ভারতীয়দের নিচু করে দেখানো হচ্ছে। আর কি? সতী সিস্টেমের অ্যাবলিশনস, আর কি? হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট। তাহলে এই সমস্ত আইনগুলো আমাদের ভারতীয় সমাজকে, ভারতীয় ধর্মকে, হিন্দু ধর্মকে পরিশুদ্ধ করলেও এই বিষয়গুলো কিন্তু ভারতীয় হিন্দুরা অন্য সেন্সে নিচ্ছে। তারা মনে করছে যে ব্রিটিশরা আমাদের ভারতে কি করছে না, আমাদের ধর্মের ওপর আঘাত করছে। তাহলে এই কারণগুলো কিন্তু সোশ্যাল কারণ হিসেবে দেখা দিচ্ছে। আচ্ছা, উপরোক্ত সবকটি কারণ আলোচনার পর বলা যায় যে ব্রিটিশ শাসন শুরুর পর থেকেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছিল। কেন এই সালটা বা এই বিদ্রোহটা 1857তেই হতে গেল? এর মূল কারণ হলো ইমিডিয়েট কজ বা প্রত্যক্ষ কারণ। বিষয়টা কি না, এই সময় সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে একটা রাইফেল চালু হলো, যে রাইফেলের টোটা বা গ্রেস কার্টেজ দাঁতে কেটে ইউজ করতে হতো এবং একটা গুজব ছড়ালো যে এই টোটায় গরু আর শুয়োরের চর্বি মেশানো। ফলে ভারতীয় সিপাহীদের দ্বারা শুরু হলো দ্য গ্রেট রিভল্ট অফ 1857। চলে আসো আমাদের পরের স্লাইডে, যেখানে আমরা দেখব দ্য বিগিনিং বা সূচনা অফ দ্য রিভল্ট, এই বিদ্রোহের সূচনা। দেখো আমি 3টে তারিখের কথা উল্লেখ করেছি। প্রথম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, 29শে মার্চ 1857 বিদ্রোহ শুরু হচ্ছে একটা ক্ষোভ থেকে। কোথায় না, ব্যারাকপুর ক্যান্টনমেন্টে। নেতৃত্ব কে দিচ্ছেন না, মঙ্গল পান্ডে। তাহলে 29শে মার্চ 1857 বিদ্রোহ শুরু হলো বেঙ্গল আর্মিতে, আমাদের ব্যারাকপুরে, ব্যারাকপুর সেনা ছাউনিতে। নেতৃত্ব দিচ্ছেন মঙ্গল পান্ডে। তার রেজিমেন্টের নাম 34 রেজিমেন্ট। তিনি হত্যা করছেন মেজর হিউসমকে। যদিও তার বিদ্রোহ সফল হচ্ছে না, তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হচ্ছে এবং মহাবিদ্রোহের প্রথম শহীদ ভগৎ সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো ছিল বিদ্রোহের সূচনা, কিন্তু প্রকৃত সূচনা, রিয়েল ফাউন্ডেশন হচ্ছে 10th মে 1857। কোথায়? মিরাট, উত্তরপ্রদেশের মিরাটে, যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল বিগিনিং অফ দ্য রিভল্ট। বিদ্রোহীরা পরের দিন 11ই মে কোথায় চলে যাচ্ছে? তারা দিল্লিতে চলে যাচ্ছে এবং দিল্লিতে গিয়ে তারা মেজর উইলবি বলে, যিনি দিল্লির দায়িত্বপ্রাপ্ত মেজর, তাকে পরাজিত করে রেড ফোর্ট দখল করছেন। শুধু রেড ফোর্টই দখল করছেন না, তারা রেড ফোর্টে থাকা
লাস্ট মুঘল রুলার, কি নাম? বাহাদুর শাহ টু, যাকে জাফর, বাহাদুর শাহ জাফর নামেও আমরা চিনি, তাকে ঘোষণা করছেন এম্পেরর অফ হিন্দুস্তান। অতএব প্রকৃত রূপে ভারতের শেষ মুঘল সম্রাটকে ভারতের এম্পেরর ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা করছে তারা ব্রিটিশ শাসন চায় না, এবং হিন্দুস্তানের বাদশাহ বা সম্রাটকে না দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। এই হলো এই বিদ্রোহের সূচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। 3টে তারিখ 29শে মার্চ ব্যারাকপুর, 10ই মে মিরাট প্রকৃত সূচনা, আর দিল্লি দখল এবং আক্রমণ এবং দখল 11ই মে 1857। কাকে রাজা বলে ঘোষণা? বাহাদুর শাহ টু, যাকে আর এক নামেও ডাকা হয় জাফর। চলে আসো আমাদের পরের স্লাইডে, যেখানে আমরা দেখব যে এই বিদ্রোহ যে ছড়িয়ে পড়েছিল কাদের কাদের নেতৃত্ব ছিল। স্ক্রিনশট দিয়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামগুলো আমি এর মধ্যে রেখেছি। প্রথমেই আমরা যার নাম পড়লাম, ব্যারাকপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন তোমরা জেনেই গেছো, যাকে মহাবিদ্রোহের প্রথম শহীদ বলা হচ্ছে, তার নাম মঙ্গল পান্ডে, 34 নম্বর রেজিমেন্টের সিপাহী, বেঙ্গল রেজিমেন্টের। দ্বিতীয়ত দিল্লি, তার কথাও আমরা বললাম, 11ই মে দিল্লিতে শুরু হচ্ছে। বাহাদুর শাহ টু, যিনি ছিলেন লাস্ট মুঘল রুলার, আর তার সেখান থেকে আরেকজন ছিলেন বকত খান, তিনি একজন জেনারেল। লখনৌ থেকে নেতৃত্ব কে দিচ্ছেন? আমরা এর আগে পড়েছি 1856-এ ডালহৌসি লখনৌ দখল করে নিচ্ছে তো। এবার লখনৌর মহারাজা ওয়াজেদ আলীকে সরিয়ে দেওয়ার ফলে সেখানে যে ব্রিটিশদের দখল হচ্ছে, এর ফলে লখনৌর মহারাজার যিনি বেগম স্ত্রী, তার নাম হজরত মহল, তিনি এই বিদ্রোহে যোগ দিচ্ছেন। তাহলে বুঝতে পারছো ইন্টারলিঙ্কটা কতখানি, যে পলিটিক্যাল কারণ এই বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা দিচ্ছে। তাহলে হজরত মহল যোগ দিচ্ছেন, তার সাথে রয়েছেন তার পুত্র বীরজিস কাদির। কানপুর আমরা বলেছি নানা সাহেব লিখে দিয়েছি, লাস্ট পেশোয়ার দত্তক পুত্র, তার যে পেনশন বন্ধ করা হয়েছিল, যোগ দিচ্ছেন বিদ্রোহে। কোথা থেকে? কানপুর থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সেনাপতির নাম তাতিয়া টোপে, যার অ্যাকচুয়াল নেম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপে, লিখে নেও। আর তাদের একজন উপদেষ্টা আজিমুল্লাহ খান। ঝাঁসি স্টেটটা ডালহৌসি দখল করেছিল ডক্ট্রিন অফ ল্যাপসের দ্বারা। এই ঝাঁসির যিনি রানী লক্ষ্মী মাই যোগ দিচ্ছেন বিদ্রোহে। বিহারের বিখ্যাত নেতা জগদীশপুর থেকে, নাম কুনওয়ার সিং, এখানে লিখে নাও, তাকে বলা হয় লায়ন অফ বিহার বা বিহারের সিংহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কে? আসাম থেকে আরেকজন নেতৃত্ব দিচ্ছেন, নাম মনিরাম দত্ত বা মনিরাম দেওয়ান। ওড়িশা থেকে সুরেন্দ্র শাহী নেতৃত্ব দিচ্ছেন। আর বেরিলির নেতাকে খান বাহাদুর খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম মনে রাখা দরকারি। চলো আমরা চলে যাচ্ছি। তাহলে লিডার্স দেখলাম, তাহলে আমরা কি কি দেখলাম? রিভল্টের কারণ দেখলাম, আমরা দেখলাম রিভল্টের বিগিনিং। থার্ড স্লাইডে আমরা দেখলাম লিডার্স কারা কারা, কে কোথা থেকে নেতৃত্ব দিচ্ছেন। চলে যাচ্ছে আমাদের পরের স্লাইডে, যেখানে আমরা দেখব, আচ্ছা এখানে একটু টপিকের নামটা ভুল হয়ে গেছে, এটা লিডার্স নয়, এটা হলো নেচার। এটা হলো নেচার বা প্রকৃতি। নেচার অফ দিস রিভল্ট, এই বিদ্রোহের প্রকৃতি। দেখো আমি আগে থেকেই বলছি যে বিদ্রোহে শুরু করেছিল কারা? আমরা দেখেছি সিপাহীরা, টোটার কারণে। বিদ্রোহের নেতা কাকে দেখছো? নানা সাহেব, ঝাঁসির রানী, এরা কারা? জমিদার, রাজ্যচ্যুত জমিদার, জায়গিরদার, এরা। আবার কোনো কোনো জায়গায় সাধারণ মানুষও যোগ দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই বিদ্রোহ যে কি বিদ্রোহ ছিল, এর যে প্রকৃতি কি, তাই নিয়ে কি সৃষ্টি হয়েছে না হিস্টোরিয়ানদের মধ্যে
একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। তোমাকে জেনে রাখতে হবে যে কোন কোন হিস্টোরিয়ান এই বিদ্রোহকে কি কি নামে অভিহিত করেছে বা তাদের ওপিনিয়নটা কি ছিল। দেখো, 4টে ওপিনিয়ন আমি তুলে ধরেছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পুরো জিনিসটা জানানোর জন্য। আরো অনেক ওপিনিয়ন আছে, বাট এই 4টে হলো মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটা কি? দেখো, প্রথম আমি কিছু জনের নাম দিয়েছি: জন লরেন্স, জন সিলি, চার্লস রেইক্স, সৈয়দ আহমেদ। নাম জানো তোমরা, আগের দিন পড়ানোর সময় বলেছি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক, যেটা ভারতের প্রথম ডেইলি নিউজ পেপার। আর দাদাভাই নৌরুজি। এনাদের চোখে, এনারা প্রত্যেকে হিস্টোরিয়ান হয়তো নয়, কিন্তু এনাদের চোখে এই বিদ্রোহটা ছিল একটা মিলিটারি রেবেলিয়ান, মানে একটা সাধারণ সামরিক বিদ্রোহ ব্যতীত কিচ্ছু নয়। ঠিক আছে, চলো আর কি নাম আছে? ডিসরেইলি, প্রথমেই রেখেছি ডিসরেইলি, বহু পরীক্ষায় আছে। ডিসরেইলি ছিলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, পরবর্তীকালে হয়েছিলেন। তার চোখে এই বিদ্রোহটা কিন্তু কোনো মিলিটারি রেবেলিয়ন নয়, এটা ছিল ন্যাশনাল রেবেলিয়ন বা জাতীয় বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকজনের নাম আলেকজান্ডার ডাফ, একজনের নাম হোমস, দেখো আরেকজনের নাম লিখেছি কার্ল মার্কস, এবং এখানে একটা পত্রিকার নামে আছে নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন। তাহলে কার্ল মার্কস, বিখ্যাত মার্ক্সবাদের জনক, সমাজতান্ত্রিক নেতা, তার চোখে বা তার লেখনীতে কোন পত্রিকায় না, তিনি নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় লিখলেন যে সকলে যে বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলছে, এটা আসলে একটা ন্যাশনাল রেবেলিয়ন বা জাতীয় বিদ্রোহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা। কার্ল মার্কস বলেছে নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায়। দেখো, নেচারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট নেচার হলো ভি ডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকারের এই বক্তব্য। তার মতে ভারতের এই রিভল্ট ছিল ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে তিনি বলছেন না মিলিটারি না ন্যাশনাল, এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলছেন? ভি ডি সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার। তার বইয়ের নামটা আমরা এর পরের স্লাইডে দেখব, যে বইয়েতে তিনি বলেছেন এই কথাটা। এখন জেনে নাও তার মতে এই বিদ্রোহ কি ছিল? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। লাস্ট আরেকজন, যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, রমেশ চন্দ্র মজুমদার, আর শ্রী মজুমদার, তিনি বললেন দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857 is neither first nor national nor war of independence। তাহলে আমি পরপর রেখেছি কারণ ভিডি সাভারকার যেখানে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছে, আর সি মজুমদার নাকচ করে দিয়ে বলছেন এই রিভল্টটা প্রথম নয়, জাতীয় নয়, এমনকি কোনো স্বাধীনতা সংগ্রামী নয়। তাহলে এই দুটো বক্তব্যই তোমাদের পাশাপাশি রেখে মনে রাখতে হবে যে একজন মনে করছে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, একজন বলছে না, এটা প্রথম নয়, জাতীয় নয়, স্বাধীনতা সংগ্রামও নয়। কে বলছেন? আর সি মজুমদার। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে পরস্পর বিরোধী যে মতামতগুলি হিস্টোরিয়ানদের, যেখানে তারা এই বিদ্রোহের নেচারকে কত আলাদা আলাদা ভাবে ভেবেছেন। আরো অনেক নেচার আছে, কিন্তু সময়ের একটু শর্টেজের জন্য আমি গুরুত্বপূর্ণ 4টেকে বেছে নিয়েছি। চলো আমরা পরের স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব কনসিকুয়েন্স বা এই বিদ্রোহের ফলাফল। এই যে বিদ্রোহ হলো, আমি পড়ানোর আগেই বলেছি, এই রিভল্টকে বলা হয় ওয়াটার সেড, জলবিভাজিকা। এর যে কত গুরুত্ব বা ফলাফল, সেটা ডিসক্রাইব করাই সম্ভব না। প্রথমত এই বিদ্রোহের ফলাফলের কারণ, প্রথম ফলাফল হলো বিদ্রোহের পরই ঘোষণা করা হলো কুইন প্রোক্লেমেশন বা মহারানীর ঘোষণাপত্র। তারিখ সহ সাল তোমাদের মনে রাখতে হবে, 1 নভেম্বর 1857। এটা হলো একটা প্রতিশ্রুতি, যেখানে অনেক বড় বড়
ভাষণ দেওয়া হলো যে এরপর কোনো রাজ্য দখল করা হবে না, এরপর যে অ্যাগ্রেসিভ পলিসি চেঞ্জ করা হবে, ভালো সম্পর্ক তৈরির চেষ্টা হবে, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। এই প্রতিশ্রুতির জন্য হিস্টোরিয়ান বিপান চন্দ্র এই প্রোক্লেমেশনকে পরবর্তী সময়কে বলছেন প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়, কারণ যে প্রতিশ্রুতি দিচ্ছে কিছুই পালিত হচ্ছে না, তাই বলা হচ্ছে এর পরবর্তী সময়কে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। কে বলছেন? হিস্টোরিয়ান বিপান চন্দ্র। তাহলে তোমরা এখানে মনে রাখবা কুইন্স প্রোক্লেমেশন, মহারানীর ঘোষণাপত্র, কত তারিখ? 1 নভেম্বর 1857। এটা হলো একটা ঘোষণা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স এই রিভল্টের ছিল যে এই রিভল্টের পর ভারত শাসনের জন্য একটা নতুন আইন ঘোষণা হচ্ছে। আইনটার নাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কমা 1858 হওয়া উচিত, এখানে এইটুকুনি লেখা আছে, তোমরা বুঝতে পারবে যে ভারত শাসন আইন জারি হয় কবে? 2 আগস্ট 1858। এই আইনের দ্বারা বহু কিছু পরিবর্তন হলো। 3 নম্বরে কি দেখো লেখা আছে এই আইনের দ্বারা? না, ট্রান্সফার দ্য পাওয়ার, পাওয়ারের ট্রান্সফার হলো। তাহলে ভারতীয়দের হাতে ট্রান্সফার ক্ষমতা করা হলো, দিয়ে দেওয়া হলো না, পাওয়ারটা ছিল এতদিন কার হাতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। কার হাতে চলে গেল? ব্রিটিশ ক্রাউন বা মহারানীর হাতে। তাহলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটে, শুরু হলো মহারানীর শাসন। ঠিক আছে, কিসের পর? আফটার দ্য রিভল্ট অফ 1857। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি হলো? নিউ পোস্ট ওয়াজ ক্রিয়েটেড, একটা নতুন পদ সৃষ্টি করা হলো। কি নাম? পদটার নাম হলো ভাইসরয়। এর আগে কি ছিল? এর আগে এই পোস্টটার নাম ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর সাথে আফটার দ্য রিভল্ট একটা উপাধি যুক্ত হলো, উপাধিটার নাম ভাইসরয় বা রাজ প্রতিনিধি। তাহলে বহু পরীক্ষায় প্রশ্ন আছে যে ভাইসরয় পোস্টটা কত সালে সৃষ্টি হয়েছিল? 1858-এ। ফার্স্ট ভাইসরয় কে দেখো লেখা আছে, ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং। শুধু ভাইসরয় নয়, আরো একটা পোস্ট সৃষ্টি হলো, পোস্টটার নাম সেক্রেটারি অফ স্টেট, বাংলায় বলে ভারত সচিব। এই ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট পোস্টে কাকে নিয়োগ করা হলো? লর্ড স্ট্যানলি। নাম কি? লর্ড স্ট্যানলি। তাহলে এই স্ট্যানলি বা সেক্রেটারি অফ স্টেট ইনি কোথা থেকে ভারত শাসন করতেন? ইংল্যান্ড। আর ভাইসরয় কোথা থেকে শাসন করতেন? ইন্ডিয়া। তাহলে ইংল্যান্ডে বসে ভাইসরয় যে নির্দেশগুলো দিতেন, আমাদের ইংল্যান্ডে বসে সেক্রেটারি অফ স্টেট যে বক্তব্যগুলো বা যে নির্দেশগুলো পাঠাতেন আমাদের ভাইসরয়ের কাছে, সেইগুলোই ভাইসরয় মানতে বাধ্য ছিলেন। এই সেক্রেটারি অফ স্টেট ইংল্যান্ডের পার্লামেন্টের ভারত বিষয়ক একজন মন্ত্রী। ওকে, কার পরে সৃষ্টি হলো? না, আফটার দ্য রিভল্ট অফ 1857, যেটা একটা অন্যতম বড় কনসিকুয়েন্স ছিল। এছাড়াও ছোট ছোট আরো অনেক পরিবর্তন হলো। বেঙ্গল আর্মি ভেঙে দেওয়া হলো, নতুন কিছু জাতিকে বলা হলো এরা সামরিক জাতি, গোর্খা, এদেরকে আরো বেশি করে সেনাবাহিনীতে নেওয়া হলো। সেই যে বেঙ্গল আর্মি ভাঙা হলো, এখনো সেই বেঙ্গল আর্মির গঠন আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্সও করা হয়নি। তো এই কনসিকুয়েন্স গুলো তোমাকে জেনে রাখতে হবে। মেন যে আমি এখানে দিয়েছি চারটে, এই চারটে হলো সব থেকে ইম্পর্টেন্ট, এছাড়াও আরো অনেকই আছে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড, শেষের দিকে। দেখো, আজ পর্যন্ত আমাদের ভারতের ইতিহাসে যে ঘটনাগুলো নিয়ে সব থেকে বেশি বই লেখা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা
টপিক হলো রিভল্ট অফ 1857। এই রিভল্ট অফ 1857 নিয়ে প্রচুর বই লেখা হয়েছে। কিছু কিছু ইম্পর্টেন্ট বই আমি এখানে একটা ব্রিফ করে দিয়েছি, আমি চাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। কি কি? ফার্স্ট হলো এস.এন. সেন, যিনি ছিলেন অফিসিয়াল হিস্টোরিয়ান, মানে সিপাহী বিদ্রোহের 100 বছর পর তার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সিপাহী বিদ্রোহের ইতিহাস লেখার। সুরেন্দ্রনাথ সেন, তিনি লিখলেন, তার বইয়ের নাম খুব সোজা মনে রাখা, 1857। তাহলে সুরেন্দ্রনাথ সেনের বই 1857। এস.বি. চৌধুরী, শশীভূষণ চৌধুরী লিখলেন সিভিল রেবেলিয়ন ইন ইন্ডিয়ান মিউটিনিস, 1857 1859। আর.সি. মজুমদার, তার বক্তব্য আমরা দেখলাম বিখ্যাত, তার বইয়ের নাম দ্য সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। ভি.ডি. সাভারকর, যার কথা আমি উল্লেখ করলাম, অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট যার বক্তব্য, তার বই দেখো দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। যিনি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছেন, বিনায়ক দামোদর সাভারকর। পি.সি. যোশী, তার লেখা বই রেবেলিয়ন 1857। অ্যান্ড লাস্ট অশোক মেহতা, তার লেখা বই 1857 এ গ্রেট রিভল্ট। তাহলে এই বইগুলো মোটামুটি তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে সকলকে ধন্যবাদ।